ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে নতুন একটা ক্লাস শুরু করব। অর্থাৎ পূর্ববর্তী ক্লাসগুলোতে যেমন আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আলোচনা করেছি তোমাদের সঙ্গে, তেমনি আজকের ক্লাসেও বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সেগুলো আমি আলোচনা করব। এবং যে কোশ্চেনগুলো আগামী দিনে বিশেষ করে রেলওয়ে পরীক্ষার জন্য বা আদার্স যে সমস্ত এক্সামগুলো হবে, এই সমস্ত এক্সামগুলোতে যে টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আসে সেইগুলো নিয়েই আমি আলোচনা করব। ওকে, তাহলে আমি ফার্স্ট কোশ্চেন, তোমরা স্ক্রিনে দেখো, দেখতে পাচ্ছ কি রয়েছে। প্রথম কোশ্চেনটা দেখো কি রয়েছে। বলছে 2029 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে। তার আনসার আমি অবশ্যই বলবো। তার আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বা এর যে ইতিহাস রয়েছে সেটা নিয়ে একটি ধারণা তোমাদেরকে আমি দেব। প্রথমত, এই চ্যাম্পিয়ন্স ট্রফি কবে চালু হয়েছে? মনে রাখবে, এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল 1998 সালে। এই খেলাটা আমাদের স্টার্ট হয় এবং এই 98-তে যখন এই খেলাটা শুরু হয়েছিল, 1998 সালে, এটা কোথায় হয়েছিল? বাংলাদেশে অনুষ্ঠিত হয়। আর কি মনে রাখবে, প্রথমবার এই চ্যাম্পিয়ন্স ট্রফি কারা জয়লাভ করেছিল? উইনার টিম ছিল সাউথ আফ্রিকা, আর রানার্স টিম ছিল তোমার ওয়েস্ট ইন্ডিজ, ছিল রানার্স টিম। তাহলে এবার যদি কোশ্চেন হয়, ভারতবর্ষে প্রথম কত সালে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছে, তাহলে মনে রাখবে 2006 সালে ইন্ডিয়াতে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়। কবে হয়েছিল? 2006 সালে ভারতে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। এবার কোশ্চেন হবে, এই টুর্নামেন্টটা অর্থাৎ ইন্ডিয়া মোট কবার জয়লাভ করেছে? তো মনে রাখবে 3বার জয়লাভ করেছে। তার প্রথমটা জয়লাভ করেছিল কবে? মনে রাখবে 2002 সালে প্রথমবার জয়লাভ করে। অ্যাকচুয়ালি 2002 সালের যে খেলাটা হয়েছিল, এটা ফাইনাল ম্যাচটা রেজাল্ট হয়নি, অর্থাৎ কোনো দলই জেতেনি। সেই জন্য যুগ্মভাবে এটা জয়লাভ করা বা ঘোষণা করা হয়েছিল। এবং 2002 সালে উইনার টিম কারা ছিল? অর্থাৎ ফাইনালে দুটো দল উঠেছিল, একটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, এবং এদের দুজনকেই বা দুটো দেশকেই জয়ী বলে ঘোষিত করা হয়। তো 2002-তে ইন্ডিয়া একবার জয়লাভ করেছে। আর ইন্ডিয়া কবে জয়লাভ করেছে? মনে রাখবে 2013 সালে এই টুর্নামেন্টটা জয়লাভ করেছে, 2013। অ্যান্ড থার্ড টাইম যদি বলা হয় কবে জয়লাভ করলো, 2025 সালে এই টুর্নামেন্টটা জয়লাভ করলো, যেটা রিসেন্ট হয়ে গেল। এবার যদি কোশ্চেন হয়, এই যে 2025-এর যে টুর্নামেন্ট, এই 2025-এর টুর্নামেন্টটা আমাদের কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে মনে রাখবে পাকিস্তানে হয়েছে। আর ভারত যেহেতু পাকিস্তানে যায়নি, সেই কারণে ভারতের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হয়েছে? দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? দুবাইতে। কোন ম্যাচগুলো? যে ভারতের শুধু যে ম্যাচগুলো সেইগুলো হয়েছিল। আর যদি বলা হয় 2013-তে কোথায় হয়েছিল, তাহলে মনে রাখবে 2013-তে খেলাটা হয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে, খেলাটা অনুষ্ঠিত হয়। ওকে। আর 2002 সালে যদি বলা হয় এই টুর্নামেন্টটা আমাদের কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? তাহলে এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ যে 2002-তেও এটা কোথায় হয়েছিল? শ্রীলঙ্কাতে হয়েছিল। আর 13টা তো বললাম। তাহলে এবার আসি আমাদের কোশ্চেনে। কোশ্চেনে বলেছে 2029 সালে এই যে টুর্নামেন্টটা হবে, এই টুর্নামেন্টটা কোথায় অনুষ্ঠিত হবে? তো মনে রাখবে 2029 সালে এই টুর্নামেন্টটা ভারতে অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। সম্প্রতি আমেরিকা সরকার কোন ভাষাকে তাদের দেশে সরকারি ভাষা ঘোষণা করেছে? দেখো রিসেন্টলি আমেরিকাতে মানে সরকার চেঞ্জ হয়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছে। তো এরা প্রেসিডেন্ট হবার পর, ইনি প্রেসিডেন্ট হবার পর, অর্থাৎ মার্চ মার্চ 2025-এ আমেরিকা সরকার ইংরেজি ভাষাকে তাদের দেশের অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করেছে। এবং ওই দেশের যে 50খানা রাজ্যের মধ্যে প্রায় 32খানা রাজ্য এটাকে গ্রহণও করেছে, অর্থাৎ সেই রাজ্যগুলোর ভাষা হিসাবে ইংরেজিকে ঘোষণা করা হয়েছে। আর কি মনে রাখবে, এছাড়াও আমেরিকাতে অন্যান্য যে সমস্ত ভাষাতে কথা বলে, যেমন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, যেমন চাইনিজ ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন ভাষাতেও এখানে কিন্তু কথা বলে ওখানকার মানুষেরা।
তো এখানে কোশ্চেনটা করেছে, তাহলে কোন ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে? তাহলে মনে রাখবে ইংলিশ বা ইংরেজি ভাষাকে তোমার সরকারি ভাষা বলে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 2022-25 আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ কোন দেশ জয়লাভ করেছে? দেখো প্রথমত এই যে টুর্নামেন্টের কথা বলেছে, এই টুর্নামেন্টটা এখনো পর্যন্ত 3বার অনুষ্ঠিত হয়েছে। কবার বললাম? 3বার অনুষ্ঠিত হয়েছে। তো সেগুলো কোন কোন ইয়ারে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছে? তাহলে মনে রাখবে এটা প্রথম হয় 2014 থেকে 16 পর্যন্ত এটা একবার হয়েছিল। নেক্সট হয়েছিল 2017 থেকে 2020 পর্যন্ত, অ্যান্ড থার্ড টাইম হয়েছে 2022 থেকে 2025 পর্যন্ত। মনে রাখবে এই তিনটেরই উইনার টিম কারা? অস্ট্রেলিয়া। অর্থাৎ এই টুর্নামেন্টটা অস্ট্রেলিয়া কবার জয়লাভ করেছে? 3বার জয়লাভ করেছে। এটা মেয়েদের একটা টুর্নামেন্ট, ওমেন্স চ্যাম্পিয়নশিপ, আইসিসি পরিচালনা করে। তো এটাই রিসেন্টলি কারা জয়লাভ করেছে? অস্ট্রেলিয়া জয়লাভ করেছে। আর এবছরে রানার্স টিম কে ছিল? ইন্ডিয়া ছিল এবছরে রানার্স টিম। ওকে, আর 3বারই কারা জিতেছে? অস্ট্রেলিয়া জয়লাভ করেছে। তাহলে অস্ট্রেলিয়া মোট কবার জিতেছে? 3বার। আর মনে রাখবে এই যে নেক্সট যে এডিশন, সেই নেক্সট এডিশন যেটা শুরু হবে 2025 থেকে 2029 পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। বাট আমাদের এই কোশ্চেনটা কি করেছে? 22 থেকে 25 আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ কোন দেশ জয়লাভ করেছে? উত্তর কি আসবে? অস্ট্রেলিয়া তোমার চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলছে 2025 সালে ইউএনএসসি অস্থায়ী গ্রুপে এশিয়া গ্রুপ থেকে সম্প্রতি কোন দেশ অংশগ্রহণ করেছে? প্রথমত দেখো ইউনাইটেড নেশন দু রকমের এখানে অর্গানাইজেশন রয়েছে। একটাকে আমরা বলি প্রিন্সিপাল অর্গান, আরেকটাকে বলি স্পেশালাইজড এজেন্সি। মনে রাখবে বর্তমানে এই ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল বা ইউএনএসসি, এদের মোট প্রিন্সিপাল অর্গানের সংখ্যা হলো 6টা। তাদের মধ্যে একটা হলো ইউএনএসসি। এই ইউএনএসসি টোটাল মেম্বার হলো 15। আর যাদের মধ্যে পার্মানেন্ট মেম্বার হলো 5। তারা আছে এখানে পার্মানেন্ট মেম্বার হিসেবে ইউএস, ইউকে, তারপরে ফ্রান্স, আর কে রয়েছে? রাশিয়া এবং চায়না। এই হলো তোমার 5টা স্থায়ী দেশ। এরা কোনোদিন পরিবর্তন হয় না। আর অস্থায়ী বা নন পার্মানেন্ট মেম্বার এটা কটা? 10টা। এখানে মনে রাখবে প্রত্যেকটা দেশের কার্যকাল হলো 2 বছর। 2 বছর করে এখানে থাকে, তারপর এদের পরিবর্তন হয়। ঠিক আছে? এবং এই নন পার্মানেন্ট মেম্বারগুলি এক্সিট হয় কবে? প্রতি বছরের 31 ডিসেম্বর এখান থেকে এক্সিট হয়। আর তোমার যদি বলা হয় জয়নিং এর টাইমটা কবে, তাহলে মনে রাখবে প্রতি বছর অর্থাৎ ঠিক 31 পরের দিন নেক্সট ইয়ারে, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন ওই দেশগুলো তোমার অংশগ্রহণ করে। কবে অংশগ্রহণ করে বললাম? 1 জানুয়ারিতে তোমার অংশগ্রহণ করে। তাহলে এক্সিট এবং জয়নিং টাইম আমাদের কি বললাম? 1 জানুয়ারি যে কোনো বছর। তাহলে 2025-এর 1 জানুয়ারি আমাদের গেছে, তো সেই 1 জানুয়ারিতে নতুন দেশও এসেছে। তো এবার দেখো এই যে নন পার্মানেন্ট মেম্বার রয়েছে 10টা, মনে রাখবে প্রতি বছর এই নন পার্মানেন্ট মেম্বার থেকে 5টা করে দেশ বেরিয়ে যায় এবং 31 ডিসেম্বর বেরিয়ে যায়। ঠিক তার পরের দিন মানে নেক্সট ইয়ারে বা নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি যে 5টা দেশ ঠিক আগের দিন মানে আগের বছরের লাস্ট দিন 31 ডিসেম্বর অর্থাৎ লাস্ট দিন যে 5টা বেরিয়ে গেল, যে যে গ্রুপ থেকে, সেই গ্রুপ থেকে নতুন 5টা দেশ আবার উঠে আসবে। অ্যাকচুয়ালি এখানে গ্রুপ বলতে কোনগুলোকে বলা হচ্ছে? মনে রাখবে বিভিন্ন যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশগুলো থেকে এখানে সিলেকশন বলা রয়েছে, মানে কোন গ্রুপ থেকে কটা করে দেশ আসবে। যেমন ধরো সাপোজ আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ থেকে 3টে দেশ আসবে। এশিয়া মহাদেশ থেকে 2টি দেশ আসবে। ওয়েস্ট ইউরোপ থেকে তোমার 2টি দেশ আসবে। ইস্ট ইউরোপ থেকে আসবে তোমার 1। আরেকটা মনে রাখবে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান আইল্যান্ড থেকে এখান থেকেও আসবে 2। এবার তুমি দেখো এগুলো যোগ করো,
3 2 5 7 9 আর 1 10। তার মানে এই যে 10 আর এখানকার 10 সবসময় সেম হবে। তার মানে এশিয়া গ্রুপ থেকে এই মুহূর্তে কটা দেশ আছে? দুটো। যখনই তুমি জিজ্ঞেস করবে তখনই তোমার দুটো দেশই হবে। তাহলে এবার আমরা এখানে কোশ্চেন কি করেছি? 2025-এর ইউএনএসসি তে অস্থায়ী গ্রুপে এশিয়া গ্রুপ থেকে সম্প্রতি কোন দেশ অংশগ্রহণ করেছে? মানে একটা দেশ বেরিয়ে গেছে এশিয়া গ্রুপ থেকে 31শে ডিসেম্বর 2024-এ, তার পরিবর্তে 1 জানুয়ারি 2025-এ নতুন একটি দেশ উঠে এসেছে। তাহলে যে দেশটা বেরিয়ে গিয়েছে 31শে ডিসেম্বর 2024, তার নাম কি? জাপান। 31/12/2024-এ তোমার জাপান এই গ্রুপ থেকে, মানে তাদের 2 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, সেই জন্য জাপান এই গ্রুপ থেকে তোমার বেরিয়ে গেছে। এবং জাপানের পরিবর্তে যে দেশটা এসেছে সেটাই ছিল আমাদের এবারে কোশ্চেন। তো জাপানের পরিবর্তে যে দেশটা এসেছে তার নামটা কি? মনে রাখবে পাকিস্তান। অর্থাৎ তাহলে আমাদের যদি কোশ্চেন করে 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 2025-এ ইউএনএসসি তে এশিয়া গ্রুপ থেকে নন পার্মানেন্ট মেম্বার হিসাবে কোন দেশটা অংশগ্রহণ করেছে? তাহলে উত্তর আসবে পাকিস্তান। আর 31 ডিসেম্বর 2024 এশিয়া গ্রুপ থেকে কোন দেশটা বেরিয়ে গেছে নন পার্মানেন্ট মেম্বার হিসাবে? তাহলে মনে রাখবে জাপান। তাহলে এই মুহূর্তে আমি বলেছি দুটি দেশ থাকে, তাহলে অলরেডি একটা দেশ রয়ে আছে, তো সেই দেশটার নাম কি? তার নাম মনে রাখবে সাউথ কোরিয়া। কি নাম? সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া কবে অংশগ্রহণ করেছে? 1 জানুয়ারি মনে রাখবে 2024। আর এরা এখান থেকে এক্সিট করবে কবে? 31শে ডিসেম্বর 2025-এ এরা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে পাকিস্তান কবে অংশগ্রহণ করলো? 1 জানুয়ারি 2025-এ অংশগ্রহণ করলো। এরা কতদিন পর্যন্ত থাকবে? 31/12/2026 পর্যন্ত এরা এই গ্রুপে থাকবে। তার মানে এই গ্রুপে বর্তমানে এশিয়া থেকে এই দুটি দেশ রয়েছে, একটা পাকিস্তান, আরেকটা কারা? সাউথ কোরিয়া। খুব ভালো করে এটা মাথায় রেখো, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়। কোশ্চেন আরেকটা দেয় যে নন পার্মানেন্ট গ্রুপে এশিয়া আফ্রিকা থেকে মোট কটা দেশ আছে? তো দেখো এখানে আমি বলেই দিয়েছি, আফ্রিকা থেকে রয়েছে তোমার 3টে দেশ, আফ্রিকা থেকে রয়েছে 3টে, এবং এশিয়া থেকে রয়েছে কটা? দুটো। তাহলে নন পার্মানেন্ট গ্রুপে বা অস্থায়ী গ্রুপে এশিয়া আফ্রিকা থেকে মোট কটা দেশ আছে? 5খানা। এটাও কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। আর ইউনাইটেড নেশনে এই মুহূর্তে মোট কতগুলো দেশ আছে? 193খানা দেশ রয়েছে। এবার আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি বলেছে? সম্প্রতি জিমি কার্টার প্রয়াত হয়েছেন, তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? মনে রাখবে এই জিমি কার্টার কোন দেশের? ইউএসএ প্রাক্তন রাষ্ট্রপতি। এবং এই জিমি কার্টার ইউএসএ কততম প্রেসিডেন্ট ছিলেন? 39তম প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, তিনি সম্প্রতি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। এবং তিনি কোন সময় রাষ্ট্রপতি ছিলেন? তাহলে মনে রাখবে 1977 থেকে 1981 সাল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন। পরের কোশ্চেনে দেখো কি রয়েছে। প্রাক্তন রাজস্ব সচিব যিনি 28শে ফেব্রুয়ারি 2025 থেকে সেবির নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? তাহলে সেবি বলতে কি বোঝায়? তাহলে মনে রাখবে সেবির একটা পুরো নাম আছে। কি নাম? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ওকে, এটা হলো এদের পুরো নাম। আর কি পড়বে? এই সেবি যদি বলা হয় এস্টাবলিশড হয়েছে কবে? সেবি এস্টাবলিশড হয়েছে মনে রাখবে 1988 সালে সেবি এস্টাবলিশড। আর যদি বলা হয় সেবি স্ট্যাটুইটরি পাওয়ার পেয়েছে কবে? সেবি তোমার স্ট্যাটুইটরি পাওয়ার কবে পেয়েছে? তাহলে মনে রাখবে পেয়েছে 1992 সালে। স্ট্যাটুইটরি পাওয়ার পেয়েছে কবে? 1992 সালে এরা স্ট্যাটুইটরি পাওয়ার পান।
আর কি মনে রাখবে, এদের যে হেডকোয়ার্টার হলো মুম্বাইতে হলো এদের সদর দপ্তর। আর কি মনে রাখবে, এই অর্গানাইজেশনের যেটা আমাদের কোশ্চেনটা হলো চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন, তাহলে মনে রাখবে তুহিন কান্ত পান্ডে। ইনি তোমার আগে রাজস্ব সচিব ছিলেন, তিনি সেবির চেয়ারপারসন হয়েছে। আর এই মুহূর্তে রাজস্ব সচিব হিসাবে পুরোপুরিভাবে কেউ আসেনি, তো যাকে দায়িত্ব দেওয়া হয়েছে অস্থায়ীভাবে অর্থাৎ অ্যাডিশনাল চার্জ হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে আমাদের দেশের যদি এই মুহূর্তে রেভিনিউ সেক্রেটারি হিসাবে কে দায়িত্বে আছেন, মনে রাখবে অজয় সেঠ, তিনি রেভিনিউ সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি রয়েছে, 5 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন। সকলেই আমরা জানি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে, তাহলে মনে রাখবে রেখা গুপ্তা। তিনি কবে দায়িত্ব নিয়েছেন, 20 ফেব্রুয়ারি 2025-এ তিনি দায়িত্ব নিয়েছেন। এবং মনে রাখবে ইনি হলেন দিল্লির 4th ওম্যান সিএম, অর্থাৎ দিল্লিতে 4th ওম্যান সিএম চিফ মিনিস্টার হিসেবে দায়িত্ব নিলেন। তার মানে অলরেডি দিল্লিতে এর আগেও 3জন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন। তো তারা কারা, মনে রাখবে একমাত্র কারা ছিলেন, সুষমা স্বরাজ, একজন হলো সুষমা স্বরাজ, আরেকজন হলো তোমার শীলা দীক্ষিত, কি নাম, শীলা দীক্ষিত। ইনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে বহুদিন ছিলেন, কত বছর যদি বলা হয়, মনে রাখবে এই যে শীলা দীক্ষিত ইনি 1998 থেকে তোমার দায়িত্বে ছিলেন। কি বললাম, 1998 থেকে তোমার ইনি দায়িত্বে ছিলেন। আর প্রায় তিনি দিল্লিতে 15 বছর দায়িত্ব পালন করেছেন সিএম এ। আর সুষমা স্বরাজ বেশি দিন ছিলেন না, মাত্র 52 দিনের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর কে ছিলেন, থার্ড যদি বলা হয়, অতসী মার্লেনা, ইনি ছিলেন আম আদমি পার্টি থেকে। আর ইনি কতদিনের জন্য দায়িত্বে ছিলেন, 152 ডেজ, অর্থাৎ 152 দিনের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে। আর যিনি বর্তমানে, তার নাম কি তাহলে, রেখা গুপ্তা। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, বিখ্যাত হিন্দি প্লেব্যাক সিঙ্গার বা গায়ক যার জন্ম শতবার্ষিকী উদযাপনে ভারত সরকার 100 টাকা স্মারক মুদ্রা প্রকাশের কথা ঘোষণা করেছে, তার নাম কি। তো তার নাম মনে রাখবে মোহাম্মদ রফি, যিনি 1924-এ জন্মগ্রহণ করেন, তারই জন্মের 100 বছর পূর্ণ উপলক্ষে এটা করা হয়েছে। এই হলো আজকে আমাদের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের পিডিএফ আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে আমি দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করে যাও, সেখান থেকে এই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। সকলে ভালো থেকো, বাই টাটা।